আসসালামু আলাইকুম। সম্মানিত উপাচার্য সহ আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদেরকে দুভাগে ভাগ করা যায়। মানে মঞ্চের এই দিকে এবং ওই দিকে দুই দিক মিলে একদল যাদের জন্য আজকের এই অনুষ্ঠান তারা নবীন, আর আমরা যারা গত বছর এখানে এসেছি বা 50 বছর আগে এসেছি আমরা সকলেই প্রবীণ। সুতরাং নবীন এবং প্রবীণ বন্ধুগণ, আরবি ভাষায় একটা প্রবাদ আছে। আমি যখন নিউ ইয়র্কে ছাত্র ছিলাম তখন দেখতাম লেবানিজ রেস্টুরেন্টে একটা প্রবাদ লেখা আছে। আমি তো আরবি জানি না, ওর ইংরেজি অনুবাদটা পড়েছি। লিখছে এইভাবে, দেয়ার আর নো স্ট্রেঞ্জার্স, দেয়ার আর অনলি ফ্রেন্ডস উই হ্যাভ নট মেট। পৃথিবীতে অজানা অচেনা বলে কেউ নাই, সকলেই বন্ধু, তবে অনেকের সাথে এই পর্যন্ত দেখা হয়নি আমাদের। তা আমি সেই জন্য আপনাদের সবাইকে অভিবাদন জানিয়ে আমার একটা ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করব, আর কিছু কথা যেটা না বললেই নয় সেটাই বলি। উপাচার্য মহোদয় সম্মানিত এবং মাননীয়, কিন্তু বয়সে তিনি আমার ছোট ভাই, তবে তার অনুরোধ আমার পক্ষে ফেলা সম্ভব হয় না। উনি যে বিভাগে পড়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি সেই বিভাগের ছাত্র ছিলাম। সে অনেক আগের কথা, আজকে প্রায় 50 বছর আগে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে আমি একবার যাই 1984 সনে, তখনও বিশ্ববিদ্যালয় শুরু হয় নাই, নির্মাণ কাজ চলছে। সেই জন্য আজকে এখানে উপস্থিত হতে পারা আমার জন্য যেমন সম্মানের তেমনি আনন্দেরও বটে। আগে আপনাদের বলি, আপনারা একটা পুরনো ইউরোপীয় গল্প জানেন। ভদ্রলোকের নাম হচ্ছে হান্স ক্রিশ্চিয়ান আন্ডারসেন, ইংরেজিতে অ্যান্ডারসন বলে, ডেনিশ ভদ্রলোক। তার সেই গল্প জানেন এমন কেউ এখানে নেই, তবু আরেকবার বললে আশা করি বেয়াদবি হবে না। এই গল্পের নাম রাজার নতুন জামা। রাজা এমন মিহি সূক্ষ্ম মসলিন বস্ত্র পরেছেন যাতে রাজার শরীরের একটি কেশ পর্যন্ত দেখা যায়, প্রতিটি কেশ দেখা যায়। আর সভাসদবৃন্দ হাততালি দিতে বলছেন, মহাশয়, মহারাজ, এমন জামা হয় না, এমন মজা হয় না, গায়ে সোনার গয়নার মতো। এত সুন্দর পোশাক আপনি পরেছেন। সবাই এই প্রশংসা করে যাচ্ছে। আমরা জানেন যে আমাদের রাষ্ট্রপতিরা আসলে আমরা যেভাবে অভিবাদন জানাই, দূরে মা বাবার কোলে একটা ছোট শিশু ছিল, বয়স এখনো 3 বছর হয়নি। সেই শিশু হা করে তাকিয়ে হচ্ছে, বলে, তোমরা যে বলছো রাজার নতুন জামা এত সুন্দর, উমা, রাজা তো ন্যাংটা, কিছুই দেখা যাচ্ছে না। অন্যরা দেখেও দেখছে না, শিশু সব দেখছে। আমার দশা হয়েছে শিশুর মতো। বলি সেটা গতকাল সন্ধ্যায় রাত প্রায় 9টার দিকে যখন আমি এই প্রাঙ্গণে প্রবেশ করছিলাম, তখন প্রথমেই যে জিনিসটা আমার চোখে পড়লো, সেই জন্য আপনাদের আমি অভিবাদন জানাতে চাই জাতির পক্ষ থেকেই, যদিও আমি জাতির প্রতিনিধি নই। সেটা হচ্ছে, দেখলাম আপনার 3 ভাষায় বিশ্ববিদ্যালয়ের নাম লিখেছেন। উপরে বাংলা, ইসলামী বিশ্ববিদ্যালয়। তারপর আমি আরবি ভালো পড়তে পারি না, মনে হলো লিখেছেন জামিয়াতুল ইসলামিয়া। তারপরে লিখছেন ইসলামিক ইউনিভার্সিটি। এই আজকে যে তথ্যচিত্র এখানে প্রদর্শন করা হয়েছে, সেটা যারা দেখেছেন খেয়াল করেছেন, যখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ভিত্তি প্রস্তর স্থাপন করছেন তখনও তিনি শহীদ হননি। শহীদ হওয়ার পরে তার ভিত্তি প্রস্তর স্থাপন করা যাবে না। 1979 সনের দিকে, আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেখানে লেখা আছে, আপনারা পড়লে আবার ফিরে দেখতে পারেন, রিওয়াইন্ড করে দেখা যায়, ছবির তো এটাই মাহাত্ম্য, তাই না? লেখছে ইসলামিক ইউনিভার্সিটি, বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি। বাংলাতেও ইসলামিক লিখেছে, কিন্তু আপনারা এখন ব্যাকরণসম্মতভাবে লিখেছেন ইসলামী। একটা বাংলা ভাষার বর্তমান অস্থির দশা, একটা বিতর্ক আছে, ইসলামী থেকে দীর্ঘইকার হবে না হ্রস্বইকার হবে। আমি সেই তর্ক উদ্বোধন করতে কেন আসি নাই, কিন্তু দীর্ঘইকার ঠিকই আছে। তারপরে আরবিতে লিখেছেন, তারপরে বাংলা লিখেছেন। আপনারা যারা সংবাদপত্রে চাকরি করেন, এখানে তো মিডিয়া স্টাডিজ, মাল্টিমিডিয়া ডিপার্টমেন্ট করেছেন, তারা জানেন সংবাদপত্রে যখন খবর পরিবেশন করতে হয়, প্রধানমন্ত্রীর খবর কোথায় দিতে হয় এবং বিরোধী দলের নেত্রীর খবর কোথায় দিতে হয়, ডানে বামে উপরে নিচে, ফন্টের সাইজ কত, এই সমস্ত জিনিসে আপনাদের না জানার কথা নয়। সেই জন্য আগে কোন ভাষা দিকে লিখবেন, এইটাই হচ্ছে আপনার চরিত্র নির্ধারণ করে। আপনি কি চান, ইংরেজিতে বলে আইডেন্টিটি, আমি বলবো বাংলায় আত্মভাব। আপনি কে?
এর একটা খারাপ অনুবাদ আছে বাংলায়, পরিচয়। বাংলা ভাষার এই যে দুর্দশা চলছে, এটার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের সদস্য হিসেবে আমরা দায় এড়াতে পারি না। আমি সবার কথাই বলছি, আমাদের, শুধু আপনার ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথা নয়। তারপরে আপনি ইংরেজিতে লিখেছেন। আমাদের আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই সেইটা শুদ্ধ, সবগুলোতে দেখেন বিশ্ববিদ্যালয়ের নাম শুধু একমাত্র ইংরেজি ভাষাতেই তারা লেখে। আমি আপনাদের মাধ্যমে সারা দেশকে বলতে চাই, ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই উদাহরণ আদর্শ হওয়া উচিত, সারা দেশের এটা অনুসরণ করা উচিত। আমি জানি পত্রিকায় যারা খবর ছাপায় তারা চোখা চোখা বাক্য চায় খবরের হেডলাইন করার জন্য। এইটা একটা চোখা বাক্য আপনারা করতে পারেন, যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে যে নামের যে ক্রম আছে, আগে বাংলা, পরে আরবি, তারপরে ইংরেজি। আপনি যদি চীনা লেখেন, কোরিয়ান লেখেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু বাংলাকে বাদ দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলির নামকরণ করার যে প্রবণতা হয়েছে, এটা আমাদের বোঝা দরকার। যদি আপনি লেখাপড়া করার মাধ্যম হিসেবে আরবিও ব্যবহার করেন, আপনি ইংরেজি ব্যবহার করেন, ফরাসি ব্যবহার করেন, আমার কোনো আপত্তি নাই, যেহেতু যে বিষয়ে বই নাই সে বিষয়ে আপনাকে তো পড়াতে পারবেন না। ইংরেজি লেখা বই ইংরেজিতে পড়াবেন, কিন্তু গ্রিক বই এখানে কোন ভাষায় পড়ান আপনারা? আমাদের সব উস্তাদের উস্তাদ হচ্ছে এরিস্টটল। তার বইকে আপনারা গ্রিক ভাষায় পড়েন তো ইংরেজিতে। আর যারা আরব বনেশী তারা আরবিতে তাকে অনুবাদ করেছিলেন। এই তো আমাদের কোনো এরিস্টটল পড়ার দরকার নেই, আমাদের কোনো মার্কস পড়ার দরকার। ধরেন আমাদের হেগেল পড়ার দরকার। আমি মৌলানা সাহেবকে জিজ্ঞেস করেছি, আপনি এরিস্টটল অনুবাদ করেন, মার্কস অনুবাদ করেন না কেন? তারা মনে করেন যে এরিস্টটল পড়তে হবে, আমাদের প্লাটো পড়তে হবে, হাকিম আফলাতুন যাকে বলি আমরা, কিন্তু আর পরবর্তীকালে দর্শনদের পড়তে হবে না। এইটা নতুন করে ভাবনার দরকার আছে। আমি এই কথা ওতানা করার জন্য এখানে দাঁড়াই নাই। এই যে কোনো বিষয়ে কথা বলতে হলে আগে সময়ের কথা বলতে হয়, তারপরে স্থানের কথা বলতে হয়। পুরনো বাংলায় বলতো দেশ এবং কাল। এই বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় অবস্থিত। কুষ্টিয়া জায়গাটা কি জায়গা? এটা অবিভক্ত বাংলার নদিয়া জেলার অংশ ছিল, এটা আপনারা জানেন, কিন্তু আর মনেই পড়ে না আমাদের। 3 পাগলে হইল মেলা নদে এসে, এ হচ্ছে সেই নদে। নবদ্বীপ মানে নদিয়া হয়েছে বাংলায়। নবদ্বীপ, নতুন দ্বীপ। বাংলাদেশ তো এই পলিবাহিত মাটি দিয়ে তৈরি হয়েছে, কাজে যেটা পরবর্তী যেটাগুলোকে অ্যাক্টিভ ডেল্টা, এটার প্রথম সূত্রপাত হচ্ছে এখানে। আর উপরে রাজশাহী এবং গৌরপুণ্ডের দিকে যেটা আছে বগুড়া, ওইটা হচ্ছে পুরনো মরিবান ডেল্টা। আমাদের হলো অ্যাক্টিভ ডেল্টা। এটা এখনো গঠন হচ্ছে, তার সূত্রপাত এই অঞ্চল থেকেই। আমি অবিভক্ত বাংলা বলতে যেটা বোঝাচ্ছি, সিরাজউদ্দৌলার সময়ে, মানে মুঘল আমলে, সিরাজউদ্দৌলার শেষ নবাব, আমরা বলতাম বাংলা, বিহার, উড়িষ্যার নবাব। বিহার এবং উড়িষ্যা বাদ দিলে বাকি যে বাংলা থাকে, এটাকে ইংরেজিতে বলে বেঙ্গল প্রপার। এই বেঙ্গল প্রপারকেই পরবর্তীকালে যুক্ত বাংলা, ইউনাইটেড বেঙ্গল বলা হয়েছে। 1947-এর আগের কথা বলছি। তখন 47-এর আগে অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে একটি ঘটনার কথা স্মরণ করি আমি। আব্দুল করিম বলে এক ভদ্রলোক ছিলেন, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে তিনি পাশ করতে পারেন নাই। তার বাড়ি চট্টগ্রাম জেলার পটিয়ায়, তার বাড়ির নিচে আমার বাড়ি। আব্দুল করিম সাহেব সাহিত্য বিশারদ উপাধি পেয়েছিলেন, তাছাড়া আরও একটু উপাধি উনি পেয়েছিলেন, সাহিত্য সাগর। তাকে নদিয়ার সাহিত্য সমিতি বা সাহিত্য পরিষদ এই উপাধি দিয়েছিল। কিসের ভিত্তিতে? তিনি বাংলা সাহিত্যের ইতিহাসটা একেবারে পাল্টে দিয়েছিলেন। অন্ততপক্ষে 400 বছরের যে বাংলা সাহিত্যের কীর্তি, বাঙালি যাদেরকে আমরা মুসলমান বলি তাদের মধ্যে, এটা একসময় অজানা ছিল, কেউ স্বীকার করে। 2-একটা বই বটতলার পুঁথি আকারে ছাপা হতো, যেমন কবি আলাওলের পুঁথি। তাছাড়াও যে তিনি প্রায় 40 জন পুঁথিকারের পুঁথি আবিষ্কার করেছেন এবং সেগুলি সম্পাদনা করেছেন। তার সম্পাদনার মান এত ভালো ছিল যে হরপ্রসাদ শাস্ত্রীর মতো মহাপণ্ডিত, মহামহোপাধ্যায় তাকে বলছেন, এই ভদ্রলোকের মতো এডিটর তো জার্মানদের মধ্যে পাওয়া যায় না। তো তার একটা কথা স্মরণ করি, আমি বলি। 1951 সনে আব্দুল করিমের বয়স তখন প্রায় এক হিসেবে 80, আরেক হিসেবে 82 বছর। তার জন্মের কাল কেউ মনে করে 69, কেউ বলে 71, 1800 সনের পরে। তো তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন 1951 সনে পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন, তখন এটা পূর্ববঙ্গ, কুমিল্লায়। সেই সম্মেলনে তিনি বলেছিলেন, আপনাদের কাছে আমার বলার মতো নতুন কোনো কথা নেই, তবে একটা নতুন সংবাদ আপনাদের আমি জানাতে পারি। সেটা কি? আমি এখন বৃদ্ধ হইয়া আছি। আব্দুল করিম বলছেন, আমি তার মতো বৃদ্ধ হই না, এখানে এসে টের পেলাম আমারও বয়স হচ্ছে।
1983 সালে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষকতা করতে আসছিলাম, প্রথম চাকরি, তখন এখানে একবার এসেছিলাম খুলনা যাওয়ার পথে। আর এতদিন পরে এখানে আসার জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে অন্তত আমি এই ধরনের অনুষ্ঠানে সাধারণত আমন্ত্রিত হই না, এটা আমার চাকরি নয়। আপনারা জানেন যে অতিরিক্ত যে বিশেষণ দেওয়া হয় তাতে আমি খানিকটা শঙ্কিত বোধ করি। কেন বলি, আমরা বাংলা বলি না কাস্টম, এটার বাংলা হচ্ছে আচার। এখন আমরা সংস্কৃতিমূলক কঠিন বাংলা ব্যবহার করে রবীন্দ্রনাথ ঠাকুর এটা চালু করেছেন সংস্কৃতি 1920-21 পরে। তখনকার এক পণ্ডিতরা প্রস্তাব করেছিলেন কালচারের কি বাংলা হবে, বলে কৃষ্টি। এর সাথে কর্ষণের একটা সম্পর্ক আছে, যেমন এগ্রিকালচার। আপনার তরুণ বন্ধুদের উদ্দেশ্যে বলছি, নবীন যারা ভর্তি হচ্ছেন, অ্যাগ্রার মানে হচ্ছে মাঠ, সুতরাং মাঠে যে কালচার হয় সেটা হচ্ছে এগ্রিকালচার। একইভাবে হর্টিকালচার, উদ্ভিদ বিজ্ঞান করবেন, পিসি কালচার। তো রবীন্দ্রনাথ ঠাকুর বললেন চাষের গন্ধ পাওয়া যায় এই কৃষ্টি শব্দের সাথে, সুতরাং সংস্কৃতি বলো। সংস্কৃতি কথাটা উনি আমদানি করেছেন গুজরাটি ভাষা থেকে। আমি অধ্যাপক মহামহোপাধ্যায় সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের উদাহরণ দিয়ে বলছি, তার লেখা থেকে পড়েছি এটা। তো যা হোক, এইখানে যে আচার সেটা যদি বেশি হয় তখন এটা বলে অতি আচার। অতি আচারকে সন্ধি করলে কি হয়, অত্যাচার। তো এই জন্য বেশি বেশি বিশেষণ না বলাই ভালো, বুঝতে পারছেন। যা হোক, এখন কাজের কথায় আসেন। কি নতুন কথা আমি বলবো আপনাদের। আব্দুল করিমের মতো আমি বুড়ো হইনি, কিন্তু খানিকটা বার্ধক্যের ভাব আমার এসছে। আমার যারা বন্ধু তারা বলছে সলিমুল্লাহ খানের এখন একটু দেহ মোটা হচ্ছে। তো সুতরাং কথা আমি কম বলবো। আমার গুরুরা আমাকে একটা কথাই শিখিয়েছেন, সেটা বক্তৃতা হবে সংক্ষিপ্ত, যেন জীবনটা হয়, মানে কাজের জীবনটা যে হয় দীর্ঘ। তা আমি লম্বা বক্তৃতা দেবো না, আপনারা যতই আপত্তি করুন না কেন, দুটো কথাই বলি। এই যে আমরা বিশ্ববিদ্যালয় বলি, আমরা বিশ্ব হলাম কীভাবে? এটাও একটা অনুবাদ ইংরেজি ইউনিভার্সিটি থেকে। ইংরেজি ইউনিভার্সিটি কথাটা থেকে অনুবাদ হিসেবে আমরা বিশ্ববিদ্যালয় ব্যবহার করেছি। আগে আমরা এরকম বলতাম না, আমরা বলতে আমি গোটা আমাদের দক্ষিণ এশিয়া উপমহাদেশের কথাই বলছি, পৃথিবী। আমরা বলছি যে এটা একটা বিশ্ব, ঠিক আছে। যে বিশ্ব সাহিত্য কথাটাও কিন্তু 19বিংশ শতাব্দীর আগে ছিল না। জার্মানদের পণ্ডিত এবং কবি ইয়োহান ওলফগ্যাং ফন গেটে, যার নাম, যাকে সঙ্গে আমরা গেটে বলি, তিনি এই কথাটা প্রথম চালু করেন যে পৃথিবীতে এখন যোগাযোগ ব্যবস্থা এত দ্রুত ছড়িয়ে পড়ছে। তখন তো স্টিম ইঞ্জিন আবিষ্কৃত হচ্ছে। উনি বলেন এখন এক দেশের মানুষের মনের ভাব আরেক দেশের মানুষের মনের ভাবের মতো বোঝা যায়। দুনিয়ার সব মানুষই জন্মগ্রহণ করে, কষ্ট পায় এবং মারা যায়। সাহিত্যের মধ্যে এই কথাটাই বারবার ফিরে ফিরে আসে। মানুষ প্রেম করে, বেশিরভাগ লোক ব্যর্থ হয়, কয়েকজন সফল হয়, এবং সেই কাহিনী সাহিত্য আকারে গড়ে ওঠে। ওই কথা থেকে উনি বিশ্ব সাহিত্য কথাটা ব্যবহার করেছিলেন, বেশি আগে নয়, 1820-এর পরে, তার মৃত্যু সামান্য আগে। এখন সারা পৃথিবীতে আমরা বিশ্ব সাহিত্য বলি, বিশ্ব সভ্যতা বলি, বিশ্ব ইতিহাস বলি। বিশ্বটা কি? একটা গল্প বলি আপনাদের। আমেরিকানরা, আপনারা জানেন, 1960-এর দশকে ঘন ঘন চাঁদে অ্যাপোলো পাঠাচ্ছিল, চন্দ্রযান। অ্যাপোলো 11 গিয়া চাঁদে নেমেছে বলে আমরা গুজব শুনি। কে জানে নেমেছে কিনা, অনেকে সন্দেহ করে। বিশেষ করে আমি আমাদের অনেক ইসলামিক পণ্ডিতদের মধ্যে দেখি এগুলি গুজব বোধ হয়, মানুষ নেমেছে এটা সঠিক মনে করে না। কিন্তু অ্যাপোলো 8-এর একজন নভোচারী মহাশূন্য থেকে যখন পৃথিবীর দিকে তাকালেন, তিনি বললেন যে ওই তো দূরে যে গোল একটা আলোকপিণ্ড দেখা যাচ্ছে, অল্প ছায়া অল্প আলো, এটি আমাদের পৃথিবী। উনি একটা শব্দ করলেন, কি সুন্দর এই পৃথিবী। যখন মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকান মনে হয় পৃথিবী একটা জায়গা, এবং সেইটা আগে আমি তর্ক করতাম পৃথিবী গোল না চ্যাপ্টা। এটা ইসলামের পূর্বের কথা। তো পৃথিবী গোল না চ্যাপ্টার একটা সমাধান হয়েছে। মহাকাশ থেকে দেখলে দেখা যায় পৃথিবী কীরকম, এবং দেখা যায় পৃথিবীতে একটা ঐক্য আছে। যেমন কি আছে, পৃথিবীতে নানা প্রকারের জীবন আছে, শুধু মানুষ নয়। মানুষ ঘোষণা করেছে যে আমরা সৃষ্টির সেরা জীব, এবং সেটা মানুষ প্রমাণও করেছে। তা আমরা মানুষ হয়েছে কি গুণে? অন্য প্রাণীর থেকে আলাদা হয়েছে অনেক গুণের মধ্যে একটা গুণ হচ্ছে মানুষ কথা বলে ভাষায়। তারপর অনেক দিন পরে মানুষ লেখা শুরু করেছে। এই লেখার ইতিহাস গত 6-7 বছরের বেশি নয়। আশ্চর্য ব্যাপার। কিন্তু মনের ব্যাপার খেয়াল করেছেন, এক এক দেশের মানুষ এক এক ভাষায় কথা বলে। সারা পৃথিবীর মানুষ এক ভাষায় কথা বলে না কেন? আমি আমার তরুণ ছাত্র ছাত্রী ভাই বোনদের কাছে একটা প্রশ্ন রেখে যাবো, আমি কোনো উপদেশ দেব না। আমি প্রক্টর অথবা প্রভোস্ট মহোদয়ের মধ্যে উপদেশ দিতে অভ্যস্ত নই। আমার প্রশ্ন হচ্ছে, সব মানুষ এক ভাষায় কথা বলে না কেন? কথাই তো বলে।
আল ইনসানু হাইওয়ানুন নাতিকুন, মানুষ কথা বলনেওয়ালা প্রাণী। এর মধ্যে গ্রিকদের ভাষায় যেমন আরবিতেও এর ভিন্ন অর্থ হচ্ছে মানুষ শুধু কথা বলে না, এটা অন্য ব্যাখ্যা করা যায়, মানুষ সেই প্রাণী যে যুক্তি ব্যবহার করে। গ্রিকরা যে শব্দটা বলে লোগোস, এটা হচ্ছে আরবি নাতাক। এই জন্য আপনার লজিককেও মুনতাক বলেন। সেই জন্য বলছি যে মানুষ যে যুক্তিশীল প্রাণী এটাও অনুবাদ করা যায়, মানুষ যে বাকশক্তি সম্পন্ন প্রাণী এটাও অনুবাদ করা যায়। এটা হচ্ছে এই শব্দের মাজেজা। মানে ভাষা কখনো একটি অর্থের মধ্যে সীমিত থাকে না। এই জন্য অনুবাদ করার সময় সব রকমের আপনার কর্তৃত্ব আপনি ফলাতে পারেন, এটা হলে ব্যাখ্যা করতে পারেন। এই জন্য তর্জমা মাত্রই তফসির, ট্রান্সলেশন মাত্রই ইন্টারপ্রিটেশন। আপনারা জানেন মাইকেল মধুসূদন দত্ত সাগরদাড়ি যশোরের কবি, মাদ্রাজে চলে গিয়েছিলেন যৌবনে। সেখানে তিনি চাকরি করতেন আদালতে। তার চাকরির নাম ছিল কি? ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার মানে কি? অনুবাদক। কারণ বিচারকেরা তো ইংরেজ আর বাদী বিবাদীরা তো দেশীয়, তো তাদের ভাষা, তিনি তামিল ভাষা চমৎকার শিখেছিলেন বাংলার মতোই। মধুসূদন 12-13টা ভাষা ভালো জানতেন, ইটালিয়ান ভাষা তো তিনি সনেট লিখতে পারতেন। তো তার একটা চাকরি ছিল অনুবাদ করা, কিন্তু তার উপাধিটা লক্ষ্য করেন, ট্রান্সলেটার নয়, ইন্টারপ্রেটার। এখন আমরা বিদেশে যারা যায় তাদেরকে ইন্টারপ্রেটার দিতে হয়, ট্রান্সলেটর মানে। তো বিশ্ববিদ্যালয়ে আমরা কি শিখি? আমি সেটাই বলি, আমরা ভাষা শিখি। আপনি যেই জিনিসই পড়েন না কেন, গণিত পড়েন, ভাষা ছাড়া গণিত শেখা যায় না। এই যে আজকাল আপনার ডিপার্টমেন্টের নামগুলো কি মনোহর, কি প্রাণ ভরা, কি গাল ভরা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিএসসি। আমাদের ইংরেজি ব্যবহার এত বেশি যে আপনাদের এখানে দেখলাম লিখলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ, আর বাংলা করার সময় আমরা পাচ্ছি না। মানে এটা আমাদের ভাষার যে দুর্দশা। আমি আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছি না, আমরা আবার আলোচনার মধ্যে বলছেন ধর্মতত্ত্ব ও ইসলামিক শিক্ষা বিভাগ। বিদ্যা বলবো না শিক্ষা বলবো না স্টাডিজ বলবো, এই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়েও সাংঘাতিক দুরবস্থা বিরাজ করছে। আমি গুণে দেখেছি, আমাদের ভাইস চ্যান্সেলর নকিব মোহাম্মদ নসরুল্লাহ সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমিও তার ছাত্র। যদি কলাভবনের দক্ষিণ পাশে ওখানে প্রায় 70টা ডিপার্টমেন্টের নাম আছে, তার মধ্যে প্রায় 35টা নামই ইংরেজিতে, বাংলা হরফে লেখা, কারণ তারা স্থির করতে পারছেন না। যেমন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, এটার জন্য বাংলা করা যায় না। এটার নাম হচ্ছে আলস্য। আলস্যের সাথে জড়িত আছে একটা নৈতিক দারিদ্র। আলস্য এবং দারিদ্র একসাথে হাত ধরাধরি করে চলে। তো বিশ্বে যে আমরা এসেছি, আমি যে কথাটা আজকে বলতে চাই, বিশ্ববিদ্যালয় আমরা একটা বিশ্ব হলাম কীভাবে? নানা ভাষায় লোকে কথা বলে, তার মধ্যে দেখা যায় এক এক সময় এক একটা ভাষার রাজত্ব আসে। আমাদের এই দক্ষিণ এশীয় উপমহাদেশ, এটা উপমহাদেশ বলে এটা মহাদেশ হিসেবে বড়। ইউরোপের চেয়ে আমাদের 7-8 দেশের পরিমাণ আয়তনে সামান্য ছোট, কিন্তু জনসংখ্যা অনেক বেশি। সুতরাং আপনি জনসংখ্যা দিয়ে মাপেন, দক্ষিণ এশিয়া কিন্তু এই ইউরোপের চেয়ে অনেক বড়, আকারে সামান্য ছোট, খুব বেশি ছোট নয়। আমাদের নেপাল, ভুটান, মালদ্বীপ, যদি আপনি আফগানিস্তান এবং মিয়ানমারকে বাদ দেন, বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই সব মিলিয়ে যে ভৌগোলিক আয়তন, সেটা ইউরোপের যে 20-23টি দেশের যোগফলের চেয়ে একটু ছোট। ভাষার দিক থেকে আমরা খেয়াল করি যে ভারতের কোনো ভাষা নাই, কিন্তু ভারতে 29টা প্রদেশ, তার 23টা কিন্তু সরকারি ভাষা এখন স্বীকার করা হয়। যেমন ভারত যখন প্রথম সংবিধান প্রণয়ন করে তখন 14টি সরকারি ভাষা স্বীকার করা হয়েছিল, ওরা বলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আমাদের পাকিস্তান আমলে এখানে এটার নাম হয়েছিল রাষ্ট্রভাষা। আমাদের প্রথম শিক্ষা তর্কটা শুরু হয়েছিল 1947 সনের নভেম্বর মাসে। এই যে সালমান এফ রহমান, যিনি এখন জেলখানায় আছেন, তার বাবা ছিলেন ফজলুর রহমান, পাকিস্তানের শিক্ষামন্ত্রী। তিনি একটা শিক্ষা সম্মেলন ডেকেছিলেন করাচিতে নভেম্বর মাসে 1947 সনে। সেখানে সিদ্ধান্ত হয় তারা পাকিস্তানের উর্দুকে লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে গ্রহণ করবেন, অর্থাৎ পাকিস্তানের সাধারণ ভাষা হবে উর্দু। শিক্ষা মন্ত্রণালয় এগুলো বাস্তবায়ন করবে। তারা সিদ্ধান্ত নিয়েছিল 6ষ্ঠ শ্রেণী থেকে, কোথাও কোথাও 5ম শ্রেণী থেকে উর্দু ভাষাকে বাধ্যতামূলক চালু করবে পূর্ব পাকিস্তানেও। এটা হচ্ছে ভাষা আন্দোলনের সূত্রপাতের আগের কথা, অনেকে এটা মনে করেন না। এবং এটা চালু করার চেষ্টা হয়েছিল যে 7ম শ্রেণীর পর থেকে বাধ্যতামূলক, মানে অবশ্যই পড়তে হবে উর্দু ভাষা। তখন এই ভাষার প্রশ্নে আমাদের মধ্যে একটা আন্দোলন হয়েছিল, আপনারা সেটা জানেন, যে উচ্চশিক্ষার বাহন হিসেবে যদি বাংলা অনুপযুক্ত হয়ে থাকে, তাকে উপযুক্ত করে তুলতে হবে, বরং আমরা ইংরেজি নেব, উর্দু নেব না। এই ছিল তখনকার বাঙালি ছাত্র এবং মধ্যবিত্ত সম্প্রদায়ের দাবি। এখন অনেক জল গড়িয়েছে, আপনারা সবই জানেন। এখন বর্তমানে আমাদের এখানে নবযুগ শুরু হয়েছে। আমি সেই কথাটাই, শুধু একটা কথাই তুলে ধরতে চাই।
এখন আমাদের শিক্ষা কী ভাষায় আমরা দেব, কোন ভাষায় আমরা প্রবন্ধ প্রকাশ করব, কোন ভাষায় আমরা বই লিখব, এই বিষয়ে আমাদের জাতির মধ্যে একটা, আমি বলবো, অনিশ্চয়তা, অস্থিরতা এবং একটা সিদ্ধান্তহীনতা কাজ করছে। কিন্তু প্রকৃতি তার কাজ করেই যাচ্ছে। যত দেখেন আপনি দেশের যত উচ্চবিত্ত সমাজ আছে, তারা তাদের বাচ্চাদের শুধু বিশ্ববিদ্যালয়ের দোহাই তারা আর দিচ্ছে না, যেটাকে বলে কিন্ডার গার্টেন, শিশুদের বাগান। এটা জার্মান শব্দ, কত সুন্দর শব্দ। আমি এই কিন্ডার গার্টেন শব্দ পছন্দ করি। কিন্তু সেখানে শুধু ইংরেজি পড়াবে, সেখানে বাংলাও পড়াবে না, এটা তো সমর্থন করা যায় না। কিন্তু বর্তমানে দেশের উচ্চশ্রেণী তাই করছেন। বলে মাছের পচন শুরু হয় মাথা থেকে। দেশের উচ্চশ্রেণী যা করে, অন্যান্য শ্রেণীর মানুষজন সেটাই অনুকরণ করে, যতক্ষণ পর্যন্ত একটা রাষ্ট্র বিপ্লব উপস্থিত না হয়। দেখেন পাকিস্তানে বলে উর্দুর বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমরা সবাই আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গিয়েছিলাম। এখন ইংরেজি ভাষার সময় আমরা কেন কিছু বলি না, আমি সেই কারণটা শুধু আপনাদের বলতে চাচ্ছি। আমি তো 3টা কথাই বলবো। একটা হচ্ছে পুঁজি। 3টা জিনিস দিয়ে আমাদের বিশ্ব গড়ে উঠেছে। একটার নাম পুঁজি। ধরেন আমি একটা আংটা নিলাম হাতে, গোল, হাতের চুরি নিয়ে এটা ব্যাখ্যা করা যায়। তার সাথে আরেকটা আংটা আপনি জড়িয়ে দিলেন, এটার নাম হচ্ছে রাষ্ট্র। এখন দেখেন রাষ্ট্রটাকে আমরা মনে করি এটা আমাদের, আমরাই ভোট দেই, আমরাই আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা ইত্যাদি মেনে নেই। কিন্তু আমাদের অর্থনীতি বলি এটা আন্তর্জাতিক অর্থনীতির অংশ। আমরা রপ্তানি ছাড়া, আমদানি ছাড়া আমরা 1 মাসের কথা বলবো না, আমরা 1 সপ্তাহ বাঁচতে পারবো না। তার মানে আমাদের অর্থনীতি এখন পৃথিবীর অর্থনীতির অংশ হয়েছে। এটাকে আমি কি বলবো, এটা একটা বড় পৃথিবী। এটার ইংরেজিতে যদি একটা নাম বলেন, এটা হচ্ছে পুঁজি, ক্যাপিটাল। একটা হলো স্টেট বা রাষ্ট্র। কিন্তু তারপরে ওই স্টেট কোন ভাষায় চলবে, স্টেটটা কার, এটার যে ব্যাপক ভিত্তি, এটাকে আমরা সাধারণ বাংলায় বলি জনগণ, কেউ বলে জাতি, নানা রকম শব্দ আছে। এই জাতি নিয়ে অজস্র তর্ক আছে। ইংরেজিতে বলে নেশন, নেশনের সাথে জন্ম কথাটা জড়িত আছে, তার সাথে জাতি জড়িত আছে। এখন ইসলামী পরিভাষায় এটার সংজ্ঞা 3-4 রকম হয়েছে। আমরা একবার বলি, যেমন উসমানিয়া সাম্রাজ্যের সময়, অটোমান এম্পায়ার যেটা বলি, সেখানে ছিল মিল্লাত। মুসলমানদের একটা মিল্লাত, খ্রিস্টানদের একটা মিল্লাত। তাদের স্বায়ত্ত শাসিত আইন কানুন তারা তাদের মিল্লাত অনুসারে ঠিক করবে। এখন আপনারা জানেন বিশ্বের খ্রিস্ট ধর্মের যে 2টা প্রধান শাখা, একটা হচ্ছে ক্যাথলিক, তাদের হেডকোয়ার্টার হচ্ছে রোমে, আর একটা হচ্ছে অর্থোডক্স, তাদের হেডকোয়ার্টার এখনও ইস্তাম্বুলে। কারণ এটা কনস্টান্টিনোপল থাকার সময় ছিল, এখনও আছে। তাদের একটা আলাদা মিল্লাত, ইহুদিদের আলাদা মিল্লাত, এমন ছিল। আবার আমরা আমাদের দেশে বলে কৌম, এইটা আবার জাতি। আপনি ভারতে যদি কৌমি মাদ্রাসা বলেন, যেমন কৌম ভারতে, কিন্তু এখানে হিন্দু মুসলমান সবাই এক দেশে যারা থাকে সবাই এক কৌম। এখন কৌমকে আমরা আবার মিল্লাত হিসেবে করি। আমরা আমার দেশপ্রেমের আরবি শব্দ আছে ওয়াতান, মাতৃভূমি, তাই না? এই ধরনের নানা রকমের অর্থ আছে। কিন্তু এখন পৃথিবীতে অর্থ যদি আমি নেশনটাকেই ধরি, এর জন্য ইংরেজিতেই বলতেছি, ক্যাপিটাল, স্টেট অ্যান্ড নেশন, এই 3টা যদি আপনি বৃত্ত ধরেন, 3টা কিন্তু আংটা দিয়ে দিলে একটা গেরা হয়। আপনাদেরকে সাধারণ অঙ্ক দিচ্ছি আমি সাধারণ বন্ধুদের জন্য। ইটালিতে 18 শতাব্দীতে একটা পরিবার ছিল, বরোমিয়ান পরিবার বলে। তারা তাদের কোটের উপর একটা আপনার এমব্লেম, একটা স্টার করতো, তাতে 3টা বৃত্ত এক গাঁথা থাকতো, এমনভাবে গাঁথা থাকতো যদি তার যে কোনো একটাকে আপনি কাটেন তাহলে 3টাই খুলে যাবে। আমি উদাহরণ দিই, যদি আপনি 2টো আংটাকে একত্রিত করেন, তার মধ্যে একটা কাটলে 2টা আলাদা হয়ে যাবে। আচ্ছা, আরেকটা আংটা লাগান, তাহলে একটা কাটলে তো বাকি 2টা আলাদা হবে না, কিন্তু 3টা কিন্তু এমনভাবে গাঁথেন এর যে কোনো একটাকে কাটলে বাকি 3টা আলাদা হয়ে যাবে। রাষ্ট্র, পুঁজি এবং জনগণের সম্পর্ক সেরকম। আমরা পুঁজি ছাড়াও চলতে পারছি না, ধন দৌলত ছাড়া আমাদের পক্ষে চলা সম্ভব না। এটাকে আমরা বলি আমাদের ধর্মনিরপেক্ষ, মানে দুনিয়াবি কাজ কারবার। দ্বিতীয়টা হচ্ছে আমাদের জাতীয় পরিচয়, যেখানে আমাদের ভাষা দিয়ে আমাদের জাতি তৈরি হয়েছে বলে আমরা মনে করি, অনেকে ভিন্ন পরিচয় দিতে পারেন। আরেকটা হচ্ছে আমাদের রাষ্ট্রটা, যা আমরা যে ভাষাই হন না কেন, আপনি যে ধর্মই করেন না কেন, আমাদের মধ্যে একটা কমন অভিন্ন অভিভাবক তৈরি হবে, যার কাজ হচ্ছে ন্যায় বিচার। গ্রিক পণ্ডিতদের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত একজন হচ্ছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটলের শিক্ষক ছিলেন আফলাতুন ওরফে প্ল্যাটো। তিনি বলতেন রাষ্ট্র কি জিনিস? উনি বলেন রাষ্ট্র হচ্ছে সেই প্রতিষ্ঠান যে ন্যায় বিচার কায়েম করে।
ন্যায় বিচার কি জিনিস সেটা বলা হয়। উনি বলেন ন্যায় বিচার হচ্ছে একটি বর্গক্ষেত্র, জাস্টিস ইজ এ স্কোয়ার। স্কোয়ার কিসের? বলে সমাজ কখনো এক ধরনের মানুষ দিয়ে সমাজ চলে না। আপনার নানা রকম লোক লাগবে, চাষি লাগবে, জেলে লাগবে, যিনি কাপড় বানান তাঁতি লাগবে, আপনার এরকম 36 পেশার লোক লাগবে। তাদের সকলের প্রয়োজন মেটা। তাহলে কি হয়? তাদের মধ্যে বিনিময় হতে হয়। জেলে মাছ ধরবে, চাষি ধান উৎপাদন করবে, তাদের মধ্যে বিনিময় হবে, তাহলে উভয়ই ভালো কাজ করতে পারবে। এইটার নাম হচ্ছে শ্রমের বিভাগ। এই শ্রমের বিভাগের সীমা কত? শ্রমের বিভাগের সীমা হচ্ছে সারা পৃথিবী। কাজে যখনই আমি পুঁজি শব্দটি উচ্চারণ করি তখন আমি বলি বিশ্ববাজারের কথা। এক দেশের সাথে আরেক দেশের বিনিময়টা আমরা এটিকে সংক্ষেপে ব্যাখ্যা করেছি। আপনাদের ডিপার্টমেন্ট আছে ইকোনমিক্স। ইকোনমিক্স হচ্ছে সেই বিমূর্ত ধারণার নাম যাকে বলা হয় অর্থনীতি। অর্থনীতি যে ডিপার্টমেন্টে পড়ানো হয় তাকে অর্থনীতি বিভাগ বলে। আগে বলতো কিন্তু অর্থশাস্ত্র, এখন কিন্তু আমরা আস্তে আস্তে শাস্ত্র কথাটা ভুলে গেছি। তা আমি এই জন্য বললাম একদিকে বিশ্ব, আরেকদিকে আমার নিজের দেশ। আমার নিজের দেশ হবে দুই ভাগ। একটা হলো জনগণ, যেটা এখনকার ইংরেজি অনুবাদ হয়েছে সিভিল সোসাইটি। আগে পিপল বলতাম। যে কেউ পিপল হয় না, যে ইচ্ছা করে যে আমি আমাকে পিপল হিসেবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করব, তখন তাকে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়। অনেক সময় একলা করে, অনেক সময় 2-4 জাতি মিলে ফেডারেল রাষ্ট্র করে। অনেক সময় একসময় রাষ্ট্র ছিল আপনারা জানেন, ছোট ছোট রাজত্ব, তারপরে ছিল মহা সাম্রাজ্য, আবার এখন হচ্ছে জাতিরাষ্ট্রের যুগ। সেই জন্য বলছি এই তিনটাকে যদি আমি মনে রাখি তাহলে বিশ্ব ইতিহাসের গঠনটা বোঝা যাবে। এই জন্য বলছি আকাশ থেকে যেমন পৃথিবী দেখলে একটা ক্ষুদ্র গ্রহ মনে হয়, আমরা সকলেই এই গ্রহের বাসিন্দা, আমাদের সকলের নিয়তি একসাথে জড়িত। কিন্তু পৃথিবীতে নামলে দেখা যায় এখানে মানুষের শত ভেদাভেদ, শত ভাগাভাগি, শত শোষণ, নির্যাতন। ঘটনাচক্রে আপনারা জানেন পৃথিবীতে বিভিন্ন দেশ, বিভিন্ন জাতি বিভিন্ন রকম স্বাধীনতা দিবস পালন করে। আবার জাতিসংঘের উদ্যোগে বিভিন্ন দিবসের নামকরণ করা হয়েছে। আজকে 21শে সেপ্টেম্বর, আজকে নাকি তথাকথিত বিশ্ব শান্তি দিবস। তো আমি আজকে ঘটনাচক্রে আপনাদের নবীন বরণ এবং বিশ্ব শান্তি দিবস এক জায়গায় হয়েছে। আমি যে বিশ্ব শান্তি দিবস কেন পালন করি আমরা? কারণ বিশ্বে যা বিরাজ করে তার সম্ভবত অশান্তি, যুদ্ধ, গণহত্যা। আপনারা জানেন, আমি আর লম্বা আপনাদের বলতে চাই না। আমাদের দেশে যে অভিজ্ঞতার ভিতর দিয়ে আমরা গিয়েছি গত 55 বছরে, আমি এইটাকে একমাত্র অভিজ্ঞতা মনে করি না। এর আগে যে আমরা প্রায় 61 শতাব্দী অভিজ্ঞতার ভিতর দেখেছি পাকিস্তানে, সেটা আমাদের পালন করা উচিত। আমাদের মধ্যে এক ধরনের দ্বিধা আছে যে 1971 বোধহয় আমাদের একমাত্র স্বাধীনতা। যে কারণে লোকে তর্ক করে যে গত বছরের অভিজ্ঞতাকে আমরা কি দ্বিতীয় স্বাধীনতা বলবো, না বিপ্লব বলবো, না গণ অভ্যুত্থান বলবো, না কি বলবো, আমরা ঠিক এখন স্থির করতে পারছি না। মানে নানান মুনির নানান মত। কিন্তু দীর্ঘ 200 বছরের মতো সময় এই দেশে যে বিদেশি শাসন ছিল, ইংরেজদের শাসন, তার বিরুদ্ধে দেশের মানুষ লড়াই করেছে। তার ফলস্বরূপ আমরা যে ফল পেয়েছিলাম সেটা হয়তো আমাদের সম্পূর্ণ কাঙ্ক্ষিত ছিল না। আমরা যেরকম দেশ চেয়েছিলাম সেরকম হয়তো পাইনি, কিন্তু ব্রিটেনের হাত থেকে মুক্ত হওয়ার যে অভিজ্ঞতা আমাদের, সেটা আমরা স্মরণ করবো না? আপনারা নিজেরাই নিজেদের প্রশ্ন করুন। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার ছাত্রছাত্রী বন্ধুদের প্রতি, যে 1947 সালে এই দেশে যা ঘটেছিল সেটার কি নাম দেবেন আপনারা? এটাকে কার্পেটের নিচে চাপা দেবেন? আমরা বুঝতে পেরেছিলাম স্বাধীন হওয়ার 1 বছর না যেতেই যে আমাদের ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে পরাধীনতার ঐতিহ্য। আমরা পুরনো প্রভুর জায়গায় আরেক ধরনের প্রভু পেলাম, সেই জন্য আবার সংগ্রাম করতে হলো। কিন্তু বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে আরও বেশি সংগ্রামের মাধ্যমে, আরও রক্ত দিয়ে। তারপরে 55 বছর ধরে আমরা স্বাধীনতা যে লক্ষ্য অর্জন করেছিলাম, আমাদের 3টা আবেদন ছিল পৃথিবীর কাছে। আমরা কেন এই নতুন রাষ্ট্র তৈরি করছি, কেন আবার দ্বিতীয় মহাযুদ্ধের পর বাংলাদেশই প্রথম রাষ্ট্র যেটা আরেকটি রাষ্ট্রের থেকে লড়াই করে স্বাধীন হয়েছে। তো সেই রাষ্ট্রের লক্ষ্য তো ছিল 3টি শব্দের মধ্যে, আমরা দেশের সকল মানুষের মধ্যে বৈষম্যমুক্ত সমাজ তৈরি করব। এই শব্দ ছিল সাম্য। এটা আমরা আবিষ্কার করি না, এই শব্দ আমরা উদাহরণ হিসেবে নিয়েছি অন্যদের কাছ থেকে, ফরাসি বিপ্লব থেকে নিয়েছি। তারপরে আমরা বলেছি আমাদের মধ্যে মনুষ্যত্ব প্রতিষ্ঠিত হবে, মানুষ মানুষকে মর্যাদা দেবে, মানুষের লাশকে মানুষ পুড়িয়ে ফেলবে না, মৃতের প্রতি মানুষ সম্মান বিসর্জন করবে, কবর থেকে তুলিয়ে তাকে পুড়িয়ে দেবে না। অথবা গত বছর আমরা দেখেছি আশুলিয়াতে হয়েছে, আন্দোলনকারী ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন মামলা চলছে, আপনারা জানেন। সত্য প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর কি? সামাজিক সুবিচার। সামাজিক শব্দটা হচ্ছে প্ল্যাটো, সেই সুবিচার। প্ল্যাটো বলছিলেন সমাজে কমপক্ষে 4টি শ্রেণী থাকবে।
কমিয়ে বললেন একদল শাসক শ্রেণী থাকবে উপরে, তাদের জন্য এটা রং চিন্তান করলেন, তারা হবে সোনা। আরেকদল শ্রেণী থাকবে, তারা শাসকদের সহায়তা করবে, বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করবে, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা দূর করবে, তাদের নাম ইংরেজিতে বলে অক্সিলারি, সহায়ক শ্রেণী। আমরা বলতে পারি তাদের সশস্ত্র বাহিনী। তাদের নাম উনি দিলেন, ওরা হবে রূপা। তারপরে যারা দেশের ব্যবসা বাণিজ্য, কৃষি শিল্প এগুলি নিয়ন্ত্রণ করে, তাদের উনি নাম দিলেন, আমরা ভারতীয় ভাষায় বৈশ্য শ্রেণী বলি, ব্যবসায়ী শ্রেণী। তাদের নাম দিলেন উনি ব্রোঞ্জ, তৎকালীন গ্রিকদের কাছে জানা ধাতুর মধ্যে সোনা, রূপা, ব্রোঞ্জ। তবে সবচেয়ে নিচে যারা কৃষক এবং শ্রমিক, যারা খেটে গায়ে মাথার ঘাম পায়ে ফেলে জীবিকা অর্জন করে এবং সবার জন্য খাদ্য বস্ত্রের ব্যবস্থা করে, তাদের নাম দিলেন লোহা। এই যে 4 শ্রেণী, বলে যার যা প্রাপ্য তা তাকে দিতে হবে। কমপক্ষে এই 4 শ্রেণী নিয়ে একটা বর্গক্ষেত্র হবে, সবাই যার যা প্রাপ্য পাবে, এই না হলে সমাজ চলবে না। এইটা নিশ্চয়তা বিধান করার জন্য যে প্রতিষ্ঠান, সেটাই প্লেটোর ভাষায় রাষ্ট্র। আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে কত প্রকার রাষ্ট্র হয়েছে। একনায়ক শাসিত রাষ্ট্র হয়েছে। অ্যারিস্টটল দেখিয়েছেন রাষ্ট্র কমপক্ষে 3 প্রকারের হয়। এক প্রকারের রাষ্ট্রের মধ্যে একজনই শাসক থাকে এবং তিনি যদি ভালো হন তার নাম হচ্ছে মনার্কি। মনো মানে এক, কিন্তু তিনি যখন খারাপ হন, অত্যাচার করেন, আমি আগে যে অত্যাচারের ব্যাখ্যা দিলাম, তিনি যখন সমস্ত প্রতিষ্ঠানের নাম নিজের বাবার নামে করেন, সমস্ত প্রতিষ্ঠানের নাম নিজের ভাইয়ের নামে করেন, নিজের মায়ের নামে করেন, এটাকে বলে অত্যাচার। এই অত্যাচার মানুষ পছন্দ করে না, সেটা আবার তিনি বুঝতে পারেন না। এইটার নাম হচ্ছে টিরানি গ্রিক ভাষায়। গ্রিক ভাষায় রাজনীতির টাইরেন্ট কথাটা ইংরেজিতে আসছে ওই টিরানি থেকে। গ্রিক উচ্চারণ হচ্ছে তুরান। তো সেই জন্য এই টাইরেন্ট, এটা হচ্ছে একনায়কত্বের খারাপ রূপ। ভালো রূপটা হচ্ছে মনার্কি, খারাপটা হচ্ছে টিরানি। এখন আরেক ধরনের শাসন ব্যবস্থা আছে যেটা আমাদের দেশে এখন চলছে। এখন মানে ইংরেজ যাওয়ার সময় থেকে, ইংরেজ আমল থেকে চলছে। এটা হলো মুষ্টিমেয় ভদ্রলোকের শাসন, যারা এই যে আমাদের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়ে বের হয়ে যান। আমাদের দেশে এখনও তো মৌলিক শিক্ষা মানে নিরক্ষরতা দূর হয় নাই, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্য লড়াই করি, পরস্পরের সাথে মারামারি করি, অনেকের রক্তের বিনিময়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হয়, কিন্তু প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা হয় নাই সব জায়গাতেই। এখনও সরকারি হিসাবে আমাদের দেশে শতকরা 26 জন লোক নাম দস্তখত করতে পারে না। এটা কোনো হিসাব নয়, এটা সংজ্ঞার কতগুলি তেলেসমাতি আছে। প্রকৃত প্রস্তাবে এদেশে নিজের লেখাপড়ায় জীবিকা অর্জন করতে পারে এমন লোকের কিন্তু শতকরা 10-20 জনের বেশি নয়। তবু আমরা বলি নিরক্ষরতা সাক্ষরতার পার্থক্য করি, কিন্তু কই এদেশে প্রাইমারি শিক্ষা এবং সেকেন্ডারি শিক্ষা তার বিস্তার হয়নি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিযোগিতায় আমরা কিন্তু লেগেছি। এটাও কিন্তু একটা ঐতিহাসিক ঘটনার ফল। তো যা হোক, এই মুষ্টিমেয় লোক যে শাসন করে তারা নিজেদের উপাধি থেকে আমরা এলিট, আমরা সিভিল সোসাইটি, প্রাচীন গ্রিক ভাষায় বলতো অ্যারিস্টোক্রেসি, অভিজাত শ্রেণী। এই অভিজাত শ্রেণীর শাসন যখন ভালো হয় তখন তাকে অ্যারিস্টোক্রেসি বলে, অ্যারিস্টটল বলছেন। যখন খারাপ হয় তখন তার নাম হচ্ছে অলিগার্কি, মুষ্টিমেয় লোক সমস্ত নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কি হয়েছে? পাকিস্তান আমলে শুনেছিলাম আমরা 22 পরিবার, তার মধ্যে অনেকগুলো ছিল শিয়া পরিবার, মেমন, বোহরা, খোজা, ইসমাইলিয়া। পাকিস্তানের 22 পরিবারের অধিকাংশ ছিল পাকিস্তানি শিয়া, ভারত থেকে যাওয়া। আর এখন বাংলাদেশে হচ্ছে কি অনেকগুলো সুন্নি মুসলমান পরিবার, অনেকগুলো সুফি পরিবার এখন ধনকুবের হয়েছে। এবং তাকে বাংলাদেশে কেন মিলিয়নিয়ার বলা যাবে না, বিলিয়নিয়ার বলতে হবে। এটা নিশ্চয়ই বাংলাদেশের স্বাধীনতার অন্যতম সুফল যে আমরা ক্রমশ সাম্য থেকে বৈষম্যের দিকে আগুয়ান হয়েছি এবং তারা কায়েম মোকাম আছেন বাংলাদেশে এবং তারা উত্তরোত্তর তাদের সমৃদ্ধি হচ্ছে। এই ধরনের শাসনকে অ্যারিস্টটল বলেছেন অলিগার্কি। এদের অনেকের ইংরেজি নাম আছে, এটা বলে এরজাকস ক্যাপিটালিজমুস বলে জার্মান ভাষায়। এরা হচ্ছে ভুয়া ধনতন্ত্র। আপনার ক্রনি ক্যাপিটালিজম নানা শব্দ বলেন, এইটাই চলছে দেশ এখন। দুটো শব্দ যুক্ত হয়েছে, দেখেন ক্যাপিটালিজম আসছে ওই থেকে, আর রাষ্ট্র থেকে আসছে ক্রনি, অলিগার্কিক রাষ্ট্র। রাষ্ট্রের এর নিচের রূপটা কি? 3 নম্বর, অ্যারিস্টটলের নাম দিয়েছেন পলিটি, আমরা যেটাকে রিপাবলিক বলি। দেশের জনগণ তাদের নেতা তারাই নির্বাচন করবেন এবং তারা দেশকে শাসন করবেন। সেটা যখন ভালো থাকে তখন তাকে অ্যারিস্টটলের নাম দিয়েছেন পলিটি। আমরা ল্যাটিন ভাষায় অনুবাদ করা হয় রিপাবলিক এবং বাংলায় আমরা বলি প্রজাতন্ত্র। আপনি অন্য অনুবাদ করেন, আমার আপত্তি নাই। এটা হলো জনগণের রাষ্ট্র, জনরাষ্ট্র। এইটা যখন খারাপ হয় অ্যারিস্টটল বলেন তখন সবচেয়ে বেশি খারাপ রাষ্ট্র হয়। সেটা কীরকম? সেটার নাম অ্যারিস্টটল দিয়েছেন ডেমোক্রেসি। একটু বিস্মিত হচ্ছেন?
অ্যারিস্টটলের মতে ডেমোক্রেসি হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ শাসন ব্যবস্থা। আর এখন আমরা কি বলি? ডেমোক্রেসি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো খারাপ ব্যবস্থা। তার মানে দেখেন, আল্লাহ মানুষকে ভাষা দিয়েছেন মনের ভাব গোপন করার জন্যে, শুধু প্রকাশ করার জন্য নয়। আমরা তো জানলাম ডেমোক্রেসি বলতে অ্যারিস্টটল বলতে সবচেয়ে খারাপ, আর এখন আমরা বলছি সবচেয়ে ভালো। কেন? আসলে ডেমোক্রেসি বলতে উনি যেটাকে পলিটি বলেছিলেন সেটাই বোঝাচ্ছি আমরা। আর তাহলে ডেমোক্রেসির জায়গাটা কোন শব্দ নিয়েছে এখন দখল? মবোক্রেসি, মবের শাসন। কাজে মব আর পিপলের মধ্যে পার্থক্য আছে। জনগণের মধ্যে যখন একটা ইচ্ছা শক্তি থাকে এবং সেই ইচ্ছা শক্তির কল্যাণে তারা যখন ঐক্যমতে পৌঁছতে পারে, তখনই তারা জনগণ হয়। যদি তারা শতধা বিভক্ত থাকে, তখন তাদের আর জনগণ থাকে না। তারা বসুধারে রাখে নাই শত ক্ষুদ্র খণ্ড করি। আপনি যখন খণ্ড খণ্ড হবেন, তখন আপনি মব হবেন। তাহলে আমাদের যে ঐক্যের এই বিধান, এটা কোথা থেকে আসে? যে একটা ইচ্ছা শক্তি থেকে আসে। ইচ্ছা শক্তিতে কোথা থেকে আসে? আমাদের অভিজ্ঞতা থেকে আসে, যে আমরা এইভাবে পরের হাতে নিপীড়িত হয়েছি, এইভাবে আমরা অধঃপতিত হয়েছি, আমরা যেন সেই অবস্থায় আর পতিত হতে চাই না। তাহলে দেখেন, ভালো শাসন ব্যবস্থায় মনার্কি, অ্যারিস্টোক্রেসি এবং রিপাবলিক বা পলিটি, আর খারাপ হচ্ছে টিরানি, অলিগার্কি এবং মবোক্রেসি। আমরা এখানে পড়েছি। তাহলে আমাদের গত অভিজ্ঞতার কথা আমার চেয়ে আপনারা বেশি জানেন, আমি বলবো না। আপনাদের একজন পোল্যান্ডের একজন সাংবাদিকের একটা উক্তি শোনাই, আমি ইংরেজিতে শোনাই, পোলিশ ভাষা থেকে ইংরেজি অনুবাদ। এটা ছেলে আমি যা কি বলতে চেয়েছিলাম তার খানিকটা আপনারা আশা করে আন্দাজ করতে পারবেন। এই পোলিশ সাংবাদিকের নাম হচ্ছে রিচার্ড কাপুচিনস্কি। বেশি দিন আগে নয়, ইরানের শাহের পতনের পরে তিনি একটা বই লিখেছিলেন। বইয়ের নাম হচ্ছে শাহ অব দি শাহ, শাহানশাহ। ইরানে তিনি মনে করেন তিনি আর্যদের রাজা। ইরানের নামটা তিনি বদলাইছেন। ইরানের নাম আগে ছিল ফারস, পারস্য। এটাকে উনি ইরান করেছিলেন বলার জন্য যে ইরানের যে 1000 বছরেরও বেশি ইসলামী ঐতিহ্য আছে, সেটাকে উনি মুছে দিতে চেয়েছিলেন। উনি বলেন ইরান হচ্ছে কি, সেই প্রাচীনকালের রাজাদের আমলে শাহনামাতে যাদের কাহিনী লেখা আছে, সেই ইরানকে পুনরুজ্জীবিত করবেন। 2500 বছরের রাজতন্ত্রের উদ্ভাবন উনি করেছেন 1977 সালে, 76 সালে। আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টারকে তিনি আমন্ত্রণ করেছেন। 1-2 বছরের মধ্যে তার পতন হবে। এটা হচ্ছে রেজা খানের ছেলে রেজা মোহাম্মদ, ইনি এই কাজ করেছিলেন। তার উপরে যে বই লিখেছেন তার পতনের পরে একজন পোলিশ সাংবাদিক, তার উক্তিটা হচ্ছে এরকম। আমি একে ইংরেজি পড়ি, একটু অনুবাদ করে দেব। আমাদের দেশের অবস্থার সাথে তার একটা মিল আছে কিনা এই প্রশ্ন করার জন্যে রিচার্ড কাপুচিনস্কি লিখছেন, a dictatorship that destroys the intelligentsia and culture leaves behind itself an empty, sour field on which the tree of thought won't grow quickly. কোনো দেশে যখন একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র বা আজকালকার ভাষায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়, তখন সে কি ক্ষতি করে জানেন? সে দেশের বুদ্ধিজীবী সমাজকে প্রথমেই পথভ্রষ্ট করে, ধ্বংস করে, দেশের আচারকে নষ্ট করে। একটা দেশের সমস্ত প্রতিষ্ঠান একজনের নামে করা, এটা সদাচার নয়। সমস্ত পুরস্কার, সমস্ত কৃতিত্ব আমার বাবা দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে, এই কথা বলা শিষ্টাচার বহির্ভূত। মানুষ যখন শাসক হওয়ার পরে শিষ্টাচারও ভুলে যায়, সারা দেশের মানুষের রক্তদান, আত্মত্যাগকে অস্বীকার করা হয় প্রকারান্তরে, তখন যেটা হয় এটা হচ্ছে কি, লিভস বিহাইন্ড ইটসেলফ অ্যান এমটি সাওয়ার ফিল্ড, একটা খালি টক একটা মাঠ রেখে যায়, মানে লবণাক্ত মাঠ রেখে যায়, যেখানে আর কোনো ফসল ফলে না। যেখানে যে গাছ হবে সেটা কি, অন হুইচ দ্য ট্রি অফ থট ওন্ট গ্রো কুইকলি, সেখানে জ্ঞানের বৃক্ষ, গন্ধম বৃক্ষ আর ফলবে না। এটা পর্যন্ত এটা দুঃসংবাদ। দ্বিতীয় দুঃসংবাদ আরো ভয়াবহ, সেটা কি, তারপরে যে নতুন শাসন ব্যবস্থা আসবে সেটা খুব একটা ভালো হতে পারবে না। ঐতিহ্যগত খারাপ। পরের বাক্য উনি বলছেন, ইট ইজ নট অলওয়েজ দি বেস্ট পিপল হু ইমার্জ ফ্রম হাইডিং। স্বৈরাচারের আমলে যারা আত্মগোপন করে থাকে, যারা বিদেশে চলে যায়, যারা আন্ডারগ্রাউন্ড যায়, অথবা যারা পাশের দেশে গিয়ে আশ্রয় গ্রহণ করে, তারা যখন ফিরে আসে তখন মনে হয় না যে তারা খুব ভালো জায়গায় ফিরে এসেছে, মনে হয় না যে তারা ভালো লোক। এই জন্য বলা হচ্ছে, অর্থাৎ আত্মগোপন থেকে যে সমস্ত লোক আবার যে সমস্ত শিয়াল গর্ত থেকে মাথা উপরে তুলে দাঁড়ায়,
তারা যে খুব একটা ভালো হবে এমন কোনো গ্যারান্টি নেই। ভয়াবহ। আমি ইংরেজিটা আবার পড়ি এখন। A dictatorship that destroys the intelligentsia and culture leaves behind itself an empty, sour field on which the tree of thought won't grow quickly. দ্রুত সেখানে জ্ঞানের বৃক্ষ গজাবে না। কারণ কি? It is not always the best people who emerge from hiding. লুকুন অবস্থা থেকে যারা বেরিয়ে আসে তারা সবসময় সেরা লোকের কথা নেই। তার মানে আপনাদের সংগ্রামের শেষ হয়নি, আপনাদের আরও একটু চলতে হবে সামনে। এই হচ্ছে আমার মোটামুটি বলার ছিল। পৃথিবীতে আমরা এক হচ্ছি, এখন একটা কথাই বলি, আমাদের এখন বাংলা ভাষার জন্য ওনার মায়া কান্না কানতে হচ্ছে না কেন? আমরা সকলে আত্মসমর্পণ করেছি। সকলে আমাকে বলে আপনি একাই শুধু বাংলা ভাষার মধ্যে কথা বলেন, আর কেউ বলে না। আমি তো জানি, আমি বাংলা ভাষাকে নতুন করে প্রাণ দেওয়ার জন্য কিছু বলছি না। পৃথিবীর সব দেশের ভাষায় শিক্ষা এবং জ্ঞান বিস্তারের মাধ্যম হলে সব মানুষের শিক্ষিত হবার সম্ভাবনা বেড়ে যায়। আমাদের দেশে যে এখনো অধিকাংশ মানুষ শিক্ষিত হতে পারেনি, অর্থাৎ জ্ঞানের আলো আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারিনি লিখিত রূপে, এটার কারণ হচ্ছে আমাদের অক্ষর জ্ঞানের অভাব, আমাদের বিদ্যা শিক্ষার জন্য বইপত্রের অভাব, আমাদের বিদ্যা শিক্ষার জন্য যে অবসর লাগে। গ্রিক মনীষী অ্যারিস্টটল বলতেন সমস্ত সংস্কৃতি, সমস্ত আচার হচ্ছে অবসরের ফল। আপনার যদি জীবিকা অর্জনের জন্য দিনে 16 ঘন্টা কাজ করতে হয়, 12 ঘন্টা কাজ করতে হয়, আপনি পড়াশোনার সময় পাবেন কোথায়? তাহলে পড়াশোনা করাটা হচ্ছে একটা বিদ্যা শিক্ষা, হচ্ছে একটা দানশীলতার ব্যাপার। দান করো, দমন করো এবং দয়া করো। এটা শুধুমাত্র ইসলামের শিক্ষা নয়। প্রাচীন ভারতে উপনিষদ বলে একটা বই আছে। উপনিষদের অনেকগুলো শাখা আছে, এই উপনিষদ সেই উপনিষদ। একটা উপনিষদ নাম বৃহদারণ্যক উপনিষদ। সেই উপনিষদের পঞ্চম অধ্যায়কে বলে পঞ্চম ব্রাহ্মণ বলে, সেখানে একটা গল্প আছে। এইটা ছাত্রদের সঙ্গে গল্প, আমি এটা বলে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করছি। এখনকার যে দেবতাকে ব্রহ্ম বলা হয়, তখন সেই দেবতাকে বলা হতো প্রজাপতি। এখন হিন্দুদের ধর্মতত্ত্বে প্রজাপতির জায়গা হয়েছে প্রেমের দেবতা, বিবাহসাদীর দেবতা। আগে তিনি ছিলেন ব্রহ্মের স্তরে অধিষ্ঠিত। সেই সময় বৃহদারণ্যক উপনিষদে লেখা হচ্ছে এই গল্পটি। বিদ্যা শিক্ষা শেষে 3 জন ছাত্র 3 সম্প্রদায় থেকে, 3 জাতি থেকে তাদের শিক্ষাগুরু প্রজাপতির কাছে দেখা করতে গেলেন যে আমরা এখন স্নাতক হয়েছি। স্নাতক কথার অর্থ আপনারা জানেন, 12 বছর লেখাপড়া শেষ করলে তাদেরকে নদীতে ডুবিয়ে গোসল করানো হতো, স্নান করানো হতো। তো তাদেরকে তারপরে মাথায় পাগড়ি, এখনো মাদ্রাসায় আমাদের যখন কেউ ফারাক হয় তখন তাকে পাগড়ি পরিয়ে দেয় দেয়বন্দি রীতিতে। তো সেই রকম তো তাদের স্নাতক হওয়ার পরে তারা বাবার কাছে গিয়ে বলছে, বলে আব্বা যান আমাদের কিছু একটু উপদেশ দেন, এখন তো আমরা যাচ্ছি। মানে তাদের সার্টিফিকেট দিয়েছে, তারা এখন পড়াতে পারবে আর কি। এটাকে আমরা আমাদের ডিগ্রির মধ্যে যে পিএইচডি দেই, লাইসেন্স দেই, এটা হচ্ছে সেই লাইসেন্স। তখন উনি বেশি বলেন না, আব্বাজান কথা কম বলেন। আব্বাজান বললেন দ। প্রথমে গেল দেবতার সন্তান, উনি বলেন দ। বলে কিছুটা উপদেশ দেন, বলে দিলাম তো দ। তারপরে মনুষ্যের সন্তান গেল, তাকে বলে কি একটা কিছু বলেন আব্বাজান, বলে দ। তারপর অসুরের সন্তান গেলেন, তাকেও তিনি বললেন দ। তখন তিনি তাদেরকে ফিরে জিজ্ঞাসা করলেন, তোমরা কি বুঝলা বলো দেখি। তখন দেবতার সন্তান বলল, আব্বাজান আপনি বলেছেন দতে, আপনি বলেছেন দমিয়ত, সংস্কৃতে বলে, বাংলায় বলে দম্যত, নিজেকে দমন করো, কন্ট্রোল ইউরসেলফ। দ্বিতীয় জনকে বললেন মনুষ্যকে, তুমি কি বুঝলা? বলে আব্বাজান আপনি বলেছেন দত্ত, মানে দান করো। এই যে ইংরেজি ডোনেশন বলি আমরা, ওই দোন, ফ্রেঞ্চে দোন বলে, লো দোন, তুমি দান করো, নিজেকে দিয়ে দাও, বিলিয়ে দাও। তৃতীয় জন গেলেন অসুর, তাকে বললেন তুমি কি বুঝলা? আমি দ বলেছি। তো উনি বললেন যে আপনি বলেছেন দয়াধম, দয়া করো, জীবে দয়া করে যে জন সেজন সেবিছে ঈশ্বর, তুমি দয়া করো। তাহলে দমিয়ত, দত্ত এবং দয়াধম, এই 3টা সংস্কৃত কথা। কিন্তু উনি বললেন একটা শব্দ দ দ দ। এই কথাগুলো বিখ্যাত ইংরেজ কবি টি.এস. এলিয়ট তার কবিতা 1922 সালে উদ্ধৃত করেছেন। উনি লিখছেন, অ্যান্ড দ্য থান্ডার সেড ডা ডা ডা। ইংরেজি তো ড ড লিখছে আর কি, ইংরেজরা পড়তে না পারে দা 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 পড়ে। আমরা যখন আকাশে বজ্র বাজে আমরা কি শুনি? ঠা 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 শুনি, আমরা এটা ঠাড়া বলি। ওই কথাটাই এটা দেখো, এটা ওই ঠাটা দা হয়েছে, দ হয়েছে। সংস্কৃত দ, ইংরেজিতে দা হয়, এবং আমরা বাংলায় কানে শুনি টা।
রেলগাড়ি যখন চলে যা শুনতে চান তাই শুনতে পারবেন, কিন্তু ঝিক ঝিক না মিক মিক যা শুনেন তাই শুনতে পারেন। কাজেই ভাষা হচ্ছে সেই জিনিস যেটা আপনাকে গঠন করার শিক্ষা দেয়। ভাষা সব কিছু বলে না। আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি এখন, এই জায়গা নদিয়া, এই সময়টা ইংরেজি 2025 সন। এটা মনে রাখলেই হবে। তরুণ বন্ধুদের উদ্দেশ্যে বলি, আপনাদের জন্য আমারও বক্তব্য হচ্ছে নিজেকে দমন করেন, নিজেকে দান করেন এবং অন্যকে দয়া করেন। আমার মনে হয় এই পথে আলো জ্বেলেই পৃথিবীর না হোক আপনার নিজের ক্রমমুক্তি হবে। আসসালামু আলাইকুম। প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি স্বর্গীয়